জিয়াউর রহমানের মৃত্যু একটা সম্পাদকীয় বিষয়বস্তু। এখন আমাদেরকে মেনে নিতে হবে যে বাংলাদেশের সমাজ যদি পিতৃতান্ত্রিক হয় তাহলে তার ছাপ থাকবে। যে সময় আপনি দেখেননি এমনকি সেই সময়ের ছাপও আপনার মধ্যে আছে। আর আপনি যে সময়ে থাকবেন না সেই সময়ও আপনার চিন্তার ছাপ কোথাও না কোথাও রয়ে যাবে। যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি কয়েকটা জিনিস ধরে বলবো। একটা হচ্ছে যে সময়কাল, যেটাকে সম্পাদকরা নিজেদের ভাষায় বলেছেন বন্দি বিবেকের দেশ। তারা বলেছেন বন্দি বিবেকের দেশ। একটা সময়কালকে তারা উল্লেখ করছেন, যে সময়কালে তারা পত্রিকা বের করছেন, এবং তারা তাদের কমিটমেন্টটা ছিল বাংলা গদ্যের একটা ভালো পত্রিকা নেই। সাহিত্যের পত্রিকা আছে, হ্যাঁ, কিন্তু বাংলা গদ্যের, এবং বিশেষ করে তাদের এমফেসিস ছিল হচ্ছে প্রবন্ধের দিকে। তো একটা প্রবন্ধের পত্রিকা, সেইটাকে চালানো, সম্পাদক দয়কে তাদের দৃঢ়তাটা হচ্ছে এইটা যে হ্যাঁ, তারা ডিক্লারেশন পাননি, তারা রাজনৈতিক আনুকূল্যর মধ্যে ছিলেন না। একদিকে তো সেটা দৃঢ়তা, কিন্তু তার চাইতেও দৃঢ়তা হচ্ছে যে বিষয় তারা বাছাই করেছেন সেটা হচ্ছে বাংলা গদ্যেরই পত্রিকা হবে এটা। এবং তার সাথে তারা বলেছেন যে যদি আমরা চালাতে পারি তাহলে এটা চলবে, আর যদি চালাতে না পারি, একেবারে প্রথম থেকেই ঘোষণাটা দেয়া ছিল যে যদি না পারি তাহলে এটা চলবে না। তাদের দিক থেকে একটু ভেবে দেখুন, দফায় দফায় তারা উদ্যম জড়ো করেছেন। প্রথমে যখন পত্রিকাটা বের করেন তখনই তারা জানেন যে তারা কাঁটা বিছানো পথেই হাঁটছেন, এটা তারা জানেন। প্রথম সংখ্যাটা বের করার 3 মাসের মাথায় দ্বিতীয় ত্রৈমাসিক সংখ্যাটা বেরোয়। তৃতীয় পত্রিকার সময় তাদেরকে লিখতে হলো যে ত্রৈমাসিক বের করা যাচ্ছে না, ষান্মাসিকের দিকে তাদেরকে চলে যেতে হলো। এবং বারবারই কিন্তু পত্রিকায় এই কথাটা ঘুরে ঘুরে আসছে যে যদি পত্রিকা না চালানো যায় তাহলে আমরা কিন্তু পত্রিকা টেনে নেব, হ্যাঁ, তার মানে আমরা আর কন্টিনিউ করব না। প্রথম পত্রিকার পরে দ্বিতীয় পত্রিকায় পাঠকের দিক থেকে অভূতপূর্ব সাড়া এবং সেই উচ্ছ্বাস আছে ওই একবারই। পরের যে 12টা সংখ্যা, এই 12টা সংখ্যার মধ্যে কিন্তু আমরা ওই উচ্ছ্বাসের স্বর আর পাই না। 10ম সংখ্যায় এসে দেখা গেল যে পত্রিকা ইতিমধ্যেই 1 বছর পর বের হতো। 9ম সংখ্যাটাই বেরোলো 1 বছর পর, 10ম সংখ্যাটা বেরোলো তারও 1 বছর পর। যখন বেরোলো তখন তারা আবার বললেন মনে হয় এভাবে আর চালানো যাবে না, কতদিন আর উদ্যম এরকম ধরে রাখা যাবে। আপনি এবং প্রত্যেকটা সম্পাদকীয়তে ওনারা বারবার করে লিখছেন সেটা হচ্ছে যে পাঠকের সহযোগিতা ছাড়া সম্ভব না, পাঠকরা লিখুন এটা আমরা চাই। পাঠকরা হ্যাঁ আবার লিখছেন যে তারা যে বিজ্ঞাপনে তেমন কোনো সাড়া পাচ্ছেন না। ভেবে দেখুন, সম্পাদক এবং প্রকাশকের জায়গা থেকে ভেবে দেখুন যে কী পরিমাণ স্ট্রাগল এবং কী পরিমাণ উদ্যম তাদেরকে জড়ো করতে হয়েছে। কীরকম মিশ্র একটা ব্যাপার, উদ্যম তারা জড়ো করেছেন, আবার প্রত্যেকবার ধাক্কা খাচ্ছেন, কিছু দূর করে যাচ্ছেন, একটা হোঁচট খাচ্ছেন, তাদেরকে রিভাইজ করতে হচ্ছে। ষান্মাসিকও আর থাকলো না, 4 বছর ষান্মাসিক চললো, বছরে 2টো সংখ্যা বেরোলো, পরের 4 বছর বেরোলো একটা করে সংখ্যা, এবং 11তম সংখ্যায় এসে বলে দেওয়া হলো, তার আগেও আরেকবার বলা হয়েছে, 11তম সংখ্যায় এসে বলা হলো যে সম্ভবত অনিয়মিতভাবে প্রবন্ধ গ্রন্থ বের করা হবে বা প্রবন্ধ সংকলন বের করা হবে, কিন্তু পত্রিকা আপাতত বিরতি, এটা হতে যাচ্ছে। এবং 12তম সংখ্যায় এসে কী নিয়ে বক্তব্যের বিষয়বস্তু, বক্তব্যের কী ধরনের লেখা ছিল, অর্থনীতি ছিল, রাজনীতি ছিল, সামাজিক বিষয়াদি, সমাজ ছিল, দর্শন ছিল, সাহিত্য ছিল, শিল্পকলা ছিল, ইতিহাস ছিল, জাতীয়তাবাদ ছিল, সাম্রাজ্যবাদ ছিল, মার্ক্সবাদ, এমন কোনো বিষয় নেই। ছিল আত্মসন্ধান, যেটা একটু আগে সাবিহা বললেন, আত্মসন্ধান, আত্মপরিচয়, হ্যাঁ, স্বরূপ সন্ধানের যে বাঙালি মুসলমানের সাথে ধরুন ইসলামের সাথে চিত্রকলার সম্পর্ক, 19 শতকের বাঙালি মুসলমান, রেনেসা, এই সময়কাল ছিল। এমনকি খুবই তাদের সময়কার সমকালীন বিষয় ছিল। জিয়াউর রহমানের মৃত্যু একটা সম্পাদকীয় বিষয়বস্তু। 78 সালের আসন্ন নির্বাচন একটা সম্পাদকীয়তে অ্যাড্রেস হয়েছে। তার মানে একেবারে যে গুরুগম্ভীর ভারী ভারী বিষয় শুধু তা না, একেবারে যে কন্টেম্পোরারি সময়, একেবারে যে চলমান সময়, সেই সময়টাকে তারা ধরার চেষ্টা করছেন। গণতন্ত্রের সংকট নিয়ে তারা কথা বলছেন, ফারাক্কা নিয়ে কথা বলছেন, তারা পেন্টাগন নিয়ে কথা বলছেন। এগুলো ছিল বিষয়ের দিক থেকে যে বৈচিত্র্য। পত্রিকার সৌষ্ঠব ছিল
একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ, মানে যেভাবে পত্রিকাটার মরফোলজি তারা যেভাবে চিন্তা করছেন সেটা ছিল দুর্দান্ত। তারা একই দিকে যেমন প্রবন্ধ ছিল, মৌলিক প্রবন্ধ, একটা বড় অংশ ছিল হচ্ছে গ্রন্থ আলোচনা, এবং এই গ্রন্থ আলোচনাগুলো বেশিরভাগই আপনারা পড়ে দেখবেন, গ্রন্থগুলো আমরা ভিন্ন সময়ের মানুষ হলেও এখনও আমাদের সকলের কাছেই প্রায় বেশিরভাগ গ্রন্থের নামই পরিচিত থাকবে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো গ্রন্থের আলোচনা এখানে ছিল। আর ছিল হচ্ছে গবেষণা সন্দর্ভ নির্ভর লেখা। এ বাদে তারা কলকাতার এক্ষণ পত্রিকার একটা জিনিসকে তারা এখানে করবার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে পরিভাষা। পরিভাষার তারা একটা ছোট্ট একটা সেকশন করেছিলেন, তার নাম দিয়েছিলেন বর্ণমালা। এই বর্ণমালাও তারা খুব, মানে এটা যে নিয়মিত এরপরে আর চলেছে তা না, কিন্তু সেখানে পরিভাষা ধরে আলোচনা করার চেষ্টা করেছেন। হ্যাঁ, শিল্পের সমকালীন শিল্পকলার কিছু পরিভাষা নিয়ে তারা কাজ করেছেন, লিখেছেন। তো নানান রকমের এক্সপেরিমেন্ট করার বা নানান রকমের ভাবে তারা বিষয়টাকে সাজানোর চেষ্টা করেছেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জন্যে, আমরা একটা ভিন্ন সময়ে বাস করছি। আমরা কেউ ওই পত্রিকা যখন বেরিয়েছে তখন আমাদের কারো জন্ম, আমরা কেউ তখন শৈশব কাটাচ্ছি। কিন্তু এখনকার সময়ের দিকে তাকালে ওই পত্রিকার লেখক তালিকা, এবং আমাদের সামিও যেটা বলেছেন, এরপরে সাবিয়া উত্তর করেছেন নারী লেখক প্রশ্নে, এখন আমাদেরকে মেনে নিতে হবে যে বাংলাদেশের সমাজ যদি পিতৃতান্ত্রিক হয় তাহলে তার ছাপ থাকবে, এবং সেইটাই আমরা দেখলাম। ধরেন এই এক্সক্লুশনটা, এই সীমাবদ্ধটাকে আমাদের মেনে নিতে হবে, এটা আমাদের সমাজেরই প্রতিফলন। আপনার সমাজ যেমন, পত্রিকাতেও সেরকমই হয়েছে, পত্রিকাতেও সেটারই প্রতিফলন এসছে। এটা দিয়ে আলাদা করে কাউকে দোষী করবার কিছু নেই। আমরা অ্যানথ্রোপোলজিস্টরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি হচ্ছে কলোনিয়ালিজমের বাচ্চা। কিন্তু এটা যখন আমরা বলি, আমাদের পূর্বসূরি প্রথম অ্যানথ্রোপোলজিস্ট যারা পৃথিবীতে, তাদেরকে যদি আমরা কেবল কলোনিয়ালিজমের বাচ্চা বলি তাহলে তাদের প্রতি একটা বড় অবিচার করা হয়। সেটা হচ্ছে তারাই হচ্ছেন ইউরোপের সেই সব শ্বেতাঙ্গ মানুষ বা আমেরিকার সেই সব শ্বেতাঙ্গ মানুষ যারা অইউরোপীয় সমাজে গিয়ে, আফ্রিকাতে কিংবা এশিয়াতে গিয়ে ভিন্ন সংস্কৃতির মানুষের মুখোমুখি দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা ছাড়াও মানুষ আছে, আমরা ছাড়াও সংস্কৃতি আছে, আমরা ছাড়াও সমাজ আছে। তার মানে কি, ওই অ্যানথ্রোপোলজিস্টরা যেমন কলোনিয়ালিজমের কোলে চড়ে এই জাহাজে করে আফ্রিকাতে এশিয়াতে এসছেন, সেটা যেমন একটা সত্য, আর একটা সত্য হচ্ছে তারা তাদের সময়ের অন্য সকল মানুষের চাইতে অগ্রসর। তাদের সময়ের অন্য কোনো মানুষ শ্বেতাঙ্গ দুনিয়ার বাইরে অন্য কোনো দুনিয়া আছে এটা ভাবতেই পারেনি, আর এরা অন্য সংস্কৃতিকে স্বীকার করতে শুরু করেছেন। এই ব্যাপারটা আমি বলছি যে আমাদের সম্পাদকদের বেলায়ও আমাদের মনে রাখা দরকার যে তারা যে সময় কাজ করেছেন সে সময় তাদেরকে এই প্রশ্ন কেউ জিজ্ঞাসাও করার জন্য আসেনি। হয়তো তাদের মাথাতেও আসে যে নারী লেখকের লেখা না রাখলে কিন্তু অনেক কথা উঠবে। আজকে এই প্রশ্নটা উঠবে, আজকের বিচারে আপনি তার ত্রুটি ধরতে পারবেন, কিন্তু আপনার মনে রাখতে হবে যে তাকে বিচার করতে হবে আমার তার সময়ের নিরিখে তার কাজগুলোকে বিচার করতে হবে। ধরুন যেই লেখকদের তালিকা পাচ্ছি আমরা, সেই লেখকরা মোটামুটিভাবে নমস্য, তারা এখনও বড় নাম, বাংলাদেশের সাহিত্য জগতে, লেখাপড়ার দুনিয়াতে তারা এখনও বড় নাম। কিন্তু এ কথাও সত্য যে তাদের রাজনীতির পাঠ, তাদের রাজনীতির বোঝাবুঝি, তাদের সমাজ বিশ্লেষণ, তার থেকে বাংলাদেশ এখন অন্য অনেক দূর সরে গেছে। এগোনো পিছনো দিয়ে বলা যাবে না এটাকে, সমাজের অগ্রযাত্রা কি পশ্চাৎযাত্রা এই দিয়ে আমরা আলাপ করব না। কিন্তু যেভাবে তারা তখন সেই সমাজকে দেখেছিলেন, যেভাবে তারা জাতীয়তার প্রশ্নটাকে তখন ডিল করেছিলেন, এখন আমরা যেভাবে ডিল করব এটা বদলে গেছে। সে কারণেও নির্বাচিত প্রবন্ধ আমাদের জন্য প্রায় অবশ্য পাঠ্য। সে কারণেও একটা ভিন্ন সময়কে বোঝা, একটা ভিন্ন যাত্রাকে বোঝা, এবং পরপর যদি আমরা একটু পাতা উল্টিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এমন একটা সময়ের কথা বলছি যে সময়টার অংশীদারিত্ব আমাদের আছে। যে সময় পার হয়ে যায়, আমরা যে সেই সময় থেকে ছিটকে চলে গেছি তা না, সেই সময়ের রেশ আমাদের জীবনে তো থেকে যায় কোথাও না কোথাও। যে সময় আপনি দেখেনও নি, এমনকি সেই সময়ের ছাপও আপনার মধ্যে আছে। আর আপনি যে সময়ে থাকবেন না, সেই সময়ও আপনার চিন্তার ছাপ কোথাও না কোথাও রয়ে যাবে। তাহলে ওই যে ৭৭ থেকে ৮৪, ৮ বছরের ১২টা সংখ্যায় যে মৌলিক লেখা এবং গ্রন্থ আলোচনা,
বা যে গবেষণা সন্দর্ভ সেইগুলোর থেকে যদি আমরা কতগুলো চিন্তাভাবনার জায়গাগুলোকে যদি ধরার চেষ্টা করি, তারা কিভাবে সমাজকে দেখেছেন। এক হচ্ছে তখন সমাজ কেমন ছিল সেটাকে বোঝার চেষ্টা করি, তখন রাজনীতি কেমন ছিল সেটাকে বোঝার চেষ্টা করি, তখন ভূ রাজনৈতিক প্রসঙ্গ কী ছিল সেটাকে বোঝার চেষ্টা করি, তখন দর্শনে কোন বিষয়টা নিয়ে আলোচনা হতো সেটাকে বোঝার চেষ্টা করি। অন্যভাবে বলতে গেলে তখনকার সম্পাদকেরা সমাজকে কিভাবে দেখতে চেয়েছেন সেটাকেও বোঝার চেষ্টা করি। তখনকার বিদ্বজ্জনেরা, তখনকার লেখকরা ব্যাপারটাকে কিভাবে দেখতে চেয়েছেন, ঠিক কোন দিক থেকে তারা বিষয়গুলোকে এনকাউন্টার করতে চেয়েছেন, মোকাবেলা করতে চেয়েছেন, মুখোমুখি হতে চেয়েছেন। তো সে কারণে আজকের বিদ্বৎ সমাজের জন্যে, আজকের পড়ুয়ার জন্যে, আজকের গবেষকের জন্যে পুরনো সময়কে এবং নিজেকে চিনতে, পুরনো সময়ের কাছে ফিরে যাবার জন্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দলিল। আমি বক্তব্যের কৃতিত্বভার অবশ্যই ভূঁইয়া ইকবাল এবং মোহাম্মদ জাহাঙ্গীরের, কিন্তু আজকে যারা আমাদের কাছে পৌঁছে দিলেন, আজকের সম্পাদক, আজকের প্রকাশক, তাদেরকেও আমরা অভিনন্দন জানাই যে এইরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়া হলো। আমরা নিশ্চয়ই এখান থেকে নিজেদের জন্যে অনেক কিছু নিতে পারবো। সবাইকে ধন্যবাদ।